হাই ওয়েলকাম টু অল। আশা করি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। আমরা গত দুটো ভিডিওতে ডিসকাশন করেছিলাম ন্যাশনাল ভেক্টরবর্ন ডিজিজ কন্ট্রোলের মধ্যকার সবচেয়ে ভাইটাল যে ডিজিজ, যে ফিভার, সেটা হচ্ছে ম্যালেরিয়া। এবং গত দুটি ভিডিওতে আমরা 23 করে 46টি কোয়েশ্চেন এবং আনসার আলোচনা করেছিলাম। তার মধ্যে ছিল ম্যালেরিয়া, প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স ম্যালেরিয়া এবং প্লাজমোডিয়াম ফ্যালসিপারাম ম্যালেরিয়া, তাদের সিমটম, কী কী কমপ্লিকেশনস রয়েছে, ট্রিটমেন্ট প্রোটোকল কী রয়েছে, এগুলো নিয়ে বিস্তারিত আমরা আলোচনা করেছি। ডায়াগনস্টিক প্রসেস সব কিছু নিয়ে আলোচনা করেছি। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ফিভার সার্ভিলেন্স কীভাবে হয় এবং প্রিভেন্ট কী করে করা যেতে পারে, বিভিন্ন প্রিভেনশন প্রসেসগুলো নিয়ে আলোচনা করব, বিস্তারিত আলোচনা করব বেশ কিছু কোয়েশ্চেন আনসারের মাধ্যমে, যেগুলো কিনা ভিজিটের সময় অবশ্যই করে আপনাকে জিজ্ঞাসা করতে পারে, হন আপনি ফিল্ড লেভেলের স্টাফ অথবা যদি আপনি হন ইনডোরের স্টাফ, যে কোনো কাউকে জিজ্ঞাসা করতে পারে। ভীষণ ভাইটাল কোয়েশ্চেন আনসার কিন্তু আমরা আলোচনা করব। ফিভার সার্ভিলেন্স এবং ব্লাড কালেকশন ভিত্তিক গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। প্রথম কোয়েশ্চেন হচ্ছে, ফিভার সার্ভিলেন্স বলতে কী বোঝায়? ফিভার সার্ভিলেন্স হচ্ছে একটা প্রসেস বা প্রক্রিয়া, যেই প্রক্রিয়ায় স্বাস্থ্যকর্মী নিজের এলাকায় নিয়মিত জ্বরের রোগী খুঁজে বের করেন। স্পেশালি আশা দিদিমণিরা নিয়মিত কিন্তু নিজের এলাকা ফিভার যখন যান, হোম ভিজিটে যান এবং ফিভার সার্ভে কিন্তু করে থাকেন এবং নজরদারি করেন। তাহলে যেই প্রসেসের মাধ্যমে স্বাস্থ্যকর্মী নিজের এলাকায় নিয়মিত জ্বরের রোগী খুঁজে বের করেন এবং নজরদারি করেন, তাকেই বলা হয় কিন্তু ফিভার সার্ভিলেন্স। ফিভার সার্ভিলেন্সের মূল উদ্দেশ্য কি? জ্বরের রোগী দ্রুত শনাক্ত করা এবং ম্যালেরিয়া প্রতিরোধ করা হচ্ছে ম্যালেরিয়া রিলেটেড ফিভার সার্ভিলেন্স। যদি বলা হয় তাহলে আমরা অবশ্যই বলবো এর উদ্দেশ্য হচ্ছে রোগী দ্রুত শনাক্ত করা এবং ম্যালেরিয়া প্রতিরোধ করা। যদি ডেঙ্গুর ক্ষেত্রে হয় তাহলে সেক্ষেত্রে বলবো জ্বরের রোগী দ্রুত শনাক্ত করা আর ডেঙ্গু প্রতিরোধ করা। আর ফিভার যেহেতু ম্যালেরিয়া, তাই এক্ষেত্রে এই ফিভার সার্ভিলেন্সের উদ্দেশ্য হচ্ছে কি জ্বরের রোগী দ্রুত শনাক্ত করা এবং ম্যালেরিয়া প্রতিরোধ করা। স্বাস্থ্যকর্মী কার কাছ থেকে জ্বরের খবর সংগ্রহ করতে পারেন? নিজে ডিরেক্ট গিয়ে সংগ্রহ করবে আশাকর্মী। আর যে এনএম দিদিমণি বা সেচও দিদিমণিরা কার থেকে সংগ্রহ করতে পারেন? আশা দিদিমণির কাছ থেকে, লিঙ্ক পার্সনের কাছ থেকে, ভ্যাকসিন যিনি ক্যারি করে নিয়ে যান তার কাছ থেকে নিতে পারেন, ভিলেজ লেভেলের যে স্টাফ আছে সিএইচজি, এফটিডি, তাদের কাছ থেকে, স্থানীয় যে শিক্ষক যদি কেউ থাকেন, যদি কিনা কোনো অ্যাক্টিভ পার্সন থাকে তার কাছ থেকে নিতে পারেন, তিনি যদি জেনে থাকেন, কোনো রিলিজিয়াস হেড তার কাছ থেকে নিতে পারেন, পঞ্চায়েত কোনো সদস্য, অ্যাক্টিভ সদস্য আছে তার কাছ থেকে নিতে পারেন, লোকাল ওপিনিয়ন লিডার কোনো একটা বেশ গণ্যমান্য কোনো ব্যক্তি, তিনিও কিন্তু এই খবরটা দিতে পারেন। যে কোনো কারোর কাছ থেকে এই খবরটা আপনি নিতে পারেন। ব্লাড কালেকশন কত প্রকারের হয়? ব্লাড কালেকশন 3 প্রকারের হয়। 3 প্রকারের হয়। কি কি? অ্যাক্টিভ কালেকশন, প্যাসিভ কালেকশন, ফিভার অ্যান্ড কন্ট্যাক্ট সার্ভে কালেকশন। আরেকটা কিন্তু মাস কালেকশনও হয়, সেটা আমি একটু আলাদা করে বলছি। একটা মাস কালেকশনও হয়। এবার আমরা প্রথমে বলি যে অ্যাক্টিভ কালেকশন কাকে বলছে। অ্যাক্টিভ কালেকশন বলতে বোঝায় স্বাস্থ্যকর্মী হোম ভিজিটে গিয়ে জ্বরের রোগী পেলে যে ব্লাড স্লাইড কালেকশন করেন তাকে বলে অ্যাক্টিভ কালেকশন। কি হচ্ছে? যেমন এক্ষণে বলা হলো আশা দিদিমণিদের কাজই হচ্ছে সার্ভিলেন্স করার সময় আশা দিদিমণির বাড়ি বাড়ি যায়, ফিভার খুঁজে বের করেন। আশা দিদিমণি বাড়িতে গেল, জানেন না ওনার উদ্দেশ্য এই বাড়িতে আছে, উনি জানেন না, উনি নিজে সার্ভে করতে করতে যাচ্ছেন, সার্ভে করতে গিয়ে একটা বাড়িতে পেলেন জ্বর, পেলে তখন উনি ইনস্ট্যান্ট কী বললো, আরডিটি করে দিল, আরডিটি করলো অথবা উনি স্লাইড নিলেন। এইভাবে যে আইডেন্টিফাই হয়, এইভাবে যে কালেকশন হয় তাকে বলা হয় কিন্তু অ্যাক্টিভ কালেকশন। অ্যাক্টিভ কালেকশন। নেক্সট কোয়েশ্চেন, প্রতি মাসে একজন স্বাস্থ্যকর্মী কতগুলি ব্লাড স্লাইড কালেকশন করা উচিত? একজন স্বাস্থ্যকর্মীর প্রতি মাসে কটি ব্লাড স্লাইড কালেকশন করা উচিত? সেটা হচ্ছে কত? 35 থেকে 40 ব্লাড স্লাইড কালেকশন করা উচিত একজন স্বাস্থ্যকর্মীর প্রতি মাসে। 35 থেকে 40টি ব্লাড স্লাইড কালেকশন করা উচিত একজন স্বাস্থ্যকর্মীর প্রতি মাসে। তাহলে সেটা সপ্তাহে কত হচ্ছে? সপ্তাহে কিন্তু 10টি অ্যাটলিস্ট ব্লাড স্লাইড কালেকশন করা উচিত। এটা কিন্তু নর্মাল প্রোটোকল। এবার প্যাসিভ কালেকশন আমরা কি বলবো? যখন জ্বরের রোগী
নিজে স্বাস্থ্যকেন্দ্রে বা আউটডোরে আসে এবং তার ব্লাড স্লাইড কালেকশন করা হয়, তখন তাকে প্যাসিভ কালেকশন বলা হয়। যখন স্বাস্থ্যকর্মী রোগীর বাড়িতে যাচ্ছে, বাড়িতে গিয়ে কালেকশন করে আনছে, খুঁজতে খুঁজতে গেল ফিভার কারোর আছে কিনা, ফিভার পেলো, সেখান থেকে কালেকশন করে আনলো, তখন তাকে বলা হয় অ্যাক্টিভ। আর যখন রোগী অসুস্থ হয়ে হেলথ সেন্টারে বা কোনো আউটডোরে সার্ভিস নিতে এলে যখন যে স্লাইড নেওয়া হয়, তখন সেটাকে বলা হয় বা তাকে বলা হয় প্যাসিভ কালেকশন। এবার প্যাসিভ কালেকশন কোথায় হয়? প্যাসিভ কালেকশন উপস্বাস্থ্যকেন্দ্র, সুস্বাস্থ্যকেন্দ্র, এইচডব্লিউসি অথবা আউটডোর ক্লিনিকে হয়, অথবা হসপিটালে, যাই হোক না কেন। মোট কালেকশনের কত শতাংশ প্যাসিভ কালেকশন হওয়া উচিত? মোট কালেকশনের কত শতাংশ প্যাসিভ কালেকশন হওয়া উচিত? টোটাল স্লাইড যা কালেকশন হবে, যেমন কিনা বলা হচ্ছে 1 মাসে 35 থেকে 40, এর কিন্তু 40% হবে প্যাসিভ কালেকশন। এর 40% কিন্তু হবে প্যাসিভ কালেকশন। আশা বাড়ি বাড়ি গিয়ে ব্লাড কালেকশন করলে সেটি কোন কালেকশন হয়? বললাম, আশা দিদিমণি যদি বাড়ি বাড়ি গিয়ে ব্লাড কালেকশন করেন, তাহলে সেটা কি হবে? এখানে মিস্টেক রয়েছে, সেটা কিন্তু অবশ্যই হবে অ্যাক্টিভ কালেকশন। আশা দিদিমণি বাড়ি বাড়ি গিয়ে যখন করবে, তখন সেটা কিন্তু হবে অ্যাক্টিভ কালেকশন। ফিভার এবং কন্ট্যাক্ট সার্ভে বলতে কী বোঝায়? কন্ট্যাক্ট সার্ভে কালেকশন বলতে কী বোঝা হয়? কোনো পজিটিভ ম্যালেরিয়া রোগীর আশেপাশের বাড়িগুলি জ্বরের রোগী খুঁজে ব্লাড স্লাইড কালেকশন করাকে বলা হয় ফিভার অ্যান্ড কন্ট্যাক্ট সার্ভে। কোনো একটা বাড়িতে ফিভার পাওয়া গেছে, তখন কি করা হয়? তার চারিদিকে, তার আশেপাশের বাড়িগুলোতে কিন্তু ফিভার খুঁজে খুঁজে তার স্লাইড কালেকশন করা হয়, একে বলা হয় কন্ট্যাক্ট সার্ভে। কোনো রোগীকে কেন্দ্র করে ফিভার অ্যান্ড কন্ট্যাক্ট সার্ভে বেশি করা হয়, মানে কোন রোগীকে কেন্দ্র করে ফিভার এবং কন্ট্যাক্ট সার্ভে বেশি করা হয়? কোন রোগীকে? ইন দ্য সেন্স প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম এবং প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স। কোন ক্ষেত্রে বেশি গুরুত্ব দিয়ে এই কন্ট্যাক্ট সার্ভেটা করা হয়? যদিও দুটো ক্ষেত্রে করা হয়, তাও ফ্যালসিপেরামের ক্ষেত্রে কিন্তু এটা অনেক বেশি গুরুত্ব দিয়ে করতে হয়, কেননা ওটা অনেক বেশি ফেটাল, তাই। এবার পজিটিভ রোগীর আশেপাশে কটি বাড়ি সার্ভে করতে হয়? সেটা হচ্ছে 50টি বাড়ি সার্ভে করতে হয়। ফিভার অ্যান্ড কন্ট্যাক্ট সার্ভের উদ্দেশ্য কি? সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়া দ্রুত শনাক্ত এবং নিয়ন্ত্রণ করা। সংক্রমণ যাতে দ্রুত ছড়িয়ে পড়তে না পারে, আর সেটাকে ছড়িয়ে পড়েছে কিনা সেটা শনাক্ত করবে এবং তাড়াতাড়ি করে সেটাকে নিয়ন্ত্রণ করবে। প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম পজিটিভ রোগী পাওয়া গেলে কী করতে হবে? আশেপাশে 50টি বাড়িতে কন্ট্যাক্ট সার্ভে করতে হবে। দুক্ষেত্রেই কিন্তু এটা অ্যাপ্লিকেবল। প্লাজমোডিয়াম ভাইভ্যাক্সের ক্ষেত্রেও কিন্তু করতে হয়, কিন্তু ওরা যেহেতু বেশি ফেটাল, তাই ওর ক্ষেত্রে বেশি প্রযোজ্য। মাস কালেকশন বলতে কি বোঝায়? কোনো এলাকা উপসর্গহীন ম্যালেরিয়ার উপদ্রুত এলাকা হিসেবে চিহ্নিত হলে সেখানে এলাকার নির্দিষ্ট করে সকলের জ্বর থাকুক বা না থাকুক, ফিভার স্লাইড নিয়ে তাকে মাস কালেকশন বলে, নিলে তাকে মাস কালেকশন বলে। জ্বর কি বলছে? কোনো দেখা গেল কোনো একটা এলাকায় সেখানে কোনো উপসর্গ নেই, মানে যেমন ফিভার ম্যালেরিয়ার ক্ষেত্রে যেটা উপসর্গগুলো রয়েছে, ফিভার থাকে, রায়গর বা চিল থাকে, হেডেক থাকে, এরকম কোনো উপসর্গ নেই, কিন্তু কোনোভাবে টেস্ট করে তার ম্যালেরিয়া পাওয়া গেছে। উপসর্গ সেরকম নেই, কিন্তু সেখানে ম্যালেরিয়া পাওয়া যাচ্ছে, এমন যদি হয়, তাহলে কিন্তু জ্বর থাকুক বা না থাকুক প্রত্যেকটা মানুষকে ধরে ধরে ব্লাড স্লাইড কালেকশন করা হয়, যেটা বলে মাস কালেকশন। মাস মানেই হচ্ছে হিউজ। কোনো এলাকায় যদি উপসর্গহীন ম্যালেরিয়া পাওয়া যায়, তাহলে সেই জায়গায় জ্বর থাকুক বা মানুষের না থাকুক, ধরে ধরে সবার কিন্তু ব্লাড কালেকশন করা হয়, ব্লাড স্লাইড নেওয়া হয়, তাই এটাকে বলা হয় মাস কালেকশন। ম্যালেরিয়া নিয়ন্ত্রণের জন্য দ্রুত রোগ নির্ণয়, চিকিৎসা ছাড়াও আর কোন কোন বিষয়ের উপর নজর দেওয়া প্রয়োজন? যেগুলোর উপর প্রয়োজন সেটা হচ্ছে ভেক্টর কন্ট্রোল, অর্থাৎ ম্যালেরিয়ার বাহক মশার নিয়ন্ত্রণ 1 নম্বর, পার্সোনাল প্রোটেকশন অর্থাৎ মশার কামড় থেকে সুরক্ষা পেতে হবে,
আর একটা আইসি অ্যান্ড বিসিসি। আইসি বিসিসি কি? ইনফরমেশন এডুকেশন কমিউনিকেশন, মানে অ্যাওয়ারনেস জেনারেট করা, বিহেভিয়ার চেঞ্জ কমিউনিকেশন। কিছু মানুষের মধ্যে বিহেভিয়ার এমন থাকতে পারে সে মশারি কোনোদিন টাঙায় না, তাকে ভালো করে অ্যাওয়ার্ড করতে হবে। কোথাও জঙ্গল টঙ্গলে যায়, জামা কাপড় ফুলাতে জামা কাপড় কিচ্ছু পরে না, তাকে বারবার করে সচেতন করে তার বিহেভিয়ারটা চেঞ্জ করতে হবে, বারবার করে অ্যাওয়ার্ড করে করে। এভাবে করা যেতে পারে। নিজে প্রত্যেকে নিজে যদি পার্সোনাল প্রোটেকশান নেয়, নিজেকে মশার কামড় থেকে বাঁচায়, তাহলে এটা হবে না। আর যে ভেক্টর, যেখান থেকে সোর্স, সেটাকে কিন্তু নিয়ন্ত্রণ করতে হবে। এগুলোও কিন্তু প্রসেস। এবার ভেক্টর কন্ট্রোল বা বাহক মশার নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে কি কি করা যেতে পারে, ভেক্টর কন্ট্রোল আপনি কি কিভাবে করতে পারেন। 1 নম্বর হচ্ছে IRS, ইনডোর রেসিডুয়াল স্প্রে, পরিবেশগত নিয়ন্ত্রণ, আর হচ্ছে লার্ভা দমন। এই 3টে প্রসেসে আপনি ভেক্টর কন্ট্রোল করতে পারেন। ইনডোর রেসিডুয়াল স্প্রেতে কী করা হয়? এর জন্য ব্যবহার করা হয় ডিডিটি পাউডার ব্যবহার করা হয়, যেটা ডিডিটি 50% পাউডার ব্যবহার করা হয়। এটার ফুল ফর্ম কিন্তু ডাইক্লোরো ডাইফিনাইল ডাইক্লোরো ইথেন। এই ক্ষেত্রে 50% ডিডিটি পাউডার ব্যবহার করা হয়। কখন সাধারণত ব্যবহার করা হয়? বর্ষার আগে মে জুন মাসে, আর বর্ষার পরে সেপ্টেম্বর অক্টোবর মাসে। এছাড়াও যদি কোথাও ম্যালেরিয়ার আউটব্রেক দেখা দেয় বা ম্যালেরিয়ায় কারণ মৃত্যু হয়, সেক্ষেত্রেও কিন্তু ফোকাল স্প্রে করা হয়। ফোকাল স্প্রে মানে সেই নির্দিষ্ট জায়গায় স্প্রে করা হয়। পরিবেশগত নিয়ন্ত্রণের মধ্যে কি পড়ছে? বাড়ির ভেতরে এবং বাইরের পরিবেশ স্থির এবং পরিষ্কার জলে, যেহেতু অ্যানোফিলাস মশা ডিম পারে, তাই মশার জন্মস্থান যতটা সম্ভব কমিয়ে ফেলাই হচ্ছে পরিবেশগত নিয়ন্ত্রণের মূল উদ্দেশ্য। কোথাও নোংরা, ছোট ডোবা বা কোথাও জল আটকে যেন না থাকে সেটা দেখতে হবে। কোনো জায়গায় ধরে রাখা জল যাতে 7 দিনের বেশি না থাকে সেটাকে দেখতে হবে। 7 দিনের বেশি হলে সেটাকে পাল্টে দিতে হবে। জলের ট্যাঙ্কের ঢাকনা থাকাটা আবশ্যক। নিয়মিত পরিষ্কার রাখতে হবে। আশেপাশে জমা জল যাতে না থাকে সেটাকে দেখতে হবে। আর যদি কোথাও এমন থাকে যে জল রয়েছে আর সেটা ফেলার সুযোগ নেই, তাহলে কেরোসিন তেল বা পোড়া মোবিল দিয়ে দিতে হবে ওখানে, যাতে মশা বৃদ্ধি না পায়। তার মানে আশেপাশে নোংরা আবর্জনা যত আছে সেগুলো পরিষ্কার করতে হবে। জল জমে থাকলে সেটাকে সরিয়ে দিতে হবে। আর কি কোনো জলের ট্যাঙ্কি ঢাকনা দিতে হবে। আর যদি দেখা যায় যে কোথাও জল রয়েছে কিন্তু সেটা সরিয়ে ফেলার সুযোগ নেই, তাকে কেরোসিন তেল বা পোড়া মোবিল দিতে হবে, যাতে মশা বৃদ্ধি না পেতে পারে। এবার লার্ভা দমন। লার্ভা কীভাবে দমন করা যেতে পারে? মশার লার্ভা মারার রাসায়নিক যে ব্যবহার করা হয় সেটাকে বলা হয় টেমোফস। এটা সাধারণত শহর অঞ্চলে ব্যবহার করা হয়। এছাড়া BTI, এটা এক ধরনের ব্যাকটেরিয়া যেটা জমা জলে প্রয়োগ করা হয়, যাতে কিনা সেই ব্যাকটেরিয়াগুলো লার্ভাগুলোকে খেয়ে নেয়। আর কি লার্ভা খাদক মাছও ব্যবহার করা যেতে পারে, যেটাকে বলা হয় গাপ্পি, তেলাপিয়া আর তেচুকো মাছও ইউজ করা হয়। গাপ্পি, তেলাপিয়া, তেচুকো মাছ এগুলো ইউজ করা হয়। আর বাড়ির কুয়ো যদি থাকে, যেটা ব্যবহার করা হয় না, আর যদি ডোবা থাকে সেখানে গাপ্পি বা ল্যাটা মাছও দিয়ে দেওয়া যেতে পারে, যা মশার লার্ভা কিন্তু দমন করতে সাহায্য করে। গেল। এবার আমরা আসি মশার কামড় থেকে সুরক্ষা পেতে কি ব্যবহার করা যেতে পারে। মশার কামড় থেকে সুরক্ষা পেতে কি ব্যবহার করা যেতে পারে? রাতে ঘুমের সময় মশারি ব্যবহার করতে হবে। সেই মশারিটা কি হতে হবে? মশারিটা হতে হবে লং লাস্টিং ইনসেকটিসিডাল নেট। লং লাস্টিং মানে বুঝতেই পাচ্ছেন, যেটা অনেক দিন লাস্টিং করে। লং লাস্টিং অনেক দিন লাস্টিং করে, অনেক দিন ইউজ করা যায়। লং লাস্টিং অনেক দিন যেটা ইউজ করা যায়। ইনসেকটিসিডাল মানে ইনসেকটিসাইডাল প্রপার্টি মানে হচ্ছে এটা ইনসেক্টগুলোকে মেরে দেয়। ইনসেকটিসিডাল, ব্যাকটেরিসিডাল মানে হচ্ছে যেটা ব্যাকটেরিয়াকে মেরে দেয়। তাহলে ইনসেক্টগুলোকে মেরে দেবে। লং লাস্টিং হবে মশারিটা, নেটটা, এবং ইনসেক্ট সংস্পর্শে এলেই কিন্তু মারা যাবে। সেই মশারি ইউজ করতে হবে, যেটা ভীষণ উপকারী। এটা কীটনাশক ক্ষমতা কিন্তু এতে কত থাকে, যে ইনসেকটিসাইডাল বললাম কীটনাশক মেরে ফেলা, এর ক্ষমতা থাকে 5 বছর। কিন্তু কিছু প্রিকশন নিতে হবে। সেটা আমি পরে বলছি। আর কি ব্যবহার করা যেতে পারে? মশা তাড়ানোর ধূপ ব্যবহার করা যেতে পারে। তার মানে মশারি টাঙিয়ে আপনি ঘুমালেন, সেটা যদি লং লাস্টিং ব্যাকটেরিসিডাল নেট হয়, LLIN হয়, তাহলে খুবই ভালো। আর মশা তাড়ানোর ধূপ বা তেল ব্যবহার করা যেতে পারে। পা ঢাকা প্যান্ট, জুতো ব্যবহার করতে হবে। যারা জঙ্গলের দিয়ে কাজকর্ম করে, জঙ্গলে যেতে হয়, যাতে তাদের গায়ে চাদর জামা কাপড় পরতে হবে, যাতে শরীরে কোনো পোর্শন খোলা না থাকে সেটা দেখতে হবে। আর যদি তাদের জ্বরটা থাকে, অবশ্যই আশাকর্মীর সাথে
কথা বলতে হবে, যোগাযোগ করতে হবে। LLIN ব্যবহারকারী ব্যক্তিকে কী পরামর্শ দেবেন? যারা এই মশারি ইউজ করছে তাকে ক্ষেত্রে কী পরামর্শ দেবেন? তাকে অবশ্যই বলবেন যাতে সারা দিন রাত মশারি টাঙিয়ে রাখেন। প্রথম বছরে মশারি জলে ধোয়া নিষিদ্ধ। তারপর প্রয়োজনে 6 মাস অন্তর ধোয়া যেতে পারে, কিন্তু পুকুরে নয়। আর শুকোতে হবে ছায়ায়, রোদে নয়। ঠিক আছে? তার মানে কী হচ্ছে, সারা দিন রাত মশারিটা টাঙিয়ে রাখুন। আর মশারি প্রথম বছরে জলে ধোবেন না, পরের বছর থেকে 6 মাস অন্তর অন্তর ধুতে পারেন, কিন্তু পুকুরে অবশ্যই ধোবেন না। আর ছায়ায় দিয়ে শুকোবেন, রোদে শুকাবেন না। গেল। এইবার আসছি আমরা বেশ কিছু প্র্যাকটিক্যাল কোয়েশ্চেনে। SPR বলে একটা কথা ইউজ করা হয়। SPR কি বলছে? স্লাইড পজিটিভ রেট। বলতেই পারে যে কোনো এলাকায় স্লাইডের পজিটিভ রেট কত। স্লাইড পজিটিভ রেট আমরা জানতে চাইলে আমরা বলতে পারবো স্লাইড পজিটিভ রেট SPR সমান হচ্ছে টোটাল কতগুলি স্লাইড আপনি এক্সামিনেশন করেছেন। টোটাল কতগুলি স্লাইড আপনি এক্সামিন করেছেন, টোটাল কতগুলি স্লাইড, টোটাল, এটা ল্যাবের দাদারা ভালো করতে পারবে। টোটাল স্লাইড এক্সামিন করা হয়েছে কত, টোটাল স্লাইড এক্সামিন করা হয়েছে কত, তার মধ্যে পজিটিভ কটাগুলো পাওয়া গেছে, পজিটিভ ইন্টু 100, এইটা হচ্ছে স্লাইড পজিটিভ রেট। টোটাল এক্সামিন স্লাইড, পজিটিভ স্লাইড ডিভাইডেড বাই টোটাল এক্সামিন স্লাইড ইন্টু 100, এটাই হচ্ছে স্লাইড পজিটিভ রেট। এইবার নেক্সট কোয়েশ্চেন, API বলতে কি বোঝায়? এপিআইয়ের ফুল ফর্ম হচ্ছে, প্রথমে এপিআইয়ের ফুল ফর্ম অ্যানুয়াল প্যারাসাইট ইনসিডেন্স। এপিআইয়ের অ্যানুয়াল প্যারাসাইট ইনসিডেন্স। এপিআই বলতে কি বোঝায়? এক বছরে প্রতি 1000 জন জনগণের মধ্যে কতজন কনফার্মড ম্যালেরিয়ার রোগী পাওয়া গেছে তাকে বলা হয় এপিআই। কি একটি বছরে 1000 জন জনগণের মধ্যে কতজনকে কনফার্মড ম্যালেরিয়া পাওয়া গেছে। ধরে নিলাম আমি কোনো একটা এলাকায় টোটাল পপুলেশন হচ্ছে 10,000, তার মধ্যে ম্যালেরিয়া কেস পাওয়া গেছে 50। তাহলে সেক্ষেত্রে কত হবে? এক বছরে প্রতি 1000 জনগণের মধ্যে কতজন কনফার্ম কেস, তাহলে 1000 ইন্টু 1000। তাহলে দেখুন এইখানে 3টে চলে গেল, এখানে গেল এই, তার মানে সেখানে এপিআই কত? 5। সূত্রটা হবে এমন, কি হবে সূত্রটা? টোটাল পপুলেশন, তার মধ্যে কনফার্মড ম্যালেরিয়া কতগুলো পাওয়া গেছে, ইন্টু একক দশক শতক হাজার ইন্টু 1000। তাহলেই যেটা বেরিয়ে আসবে সেটা হচ্ছে এপিআই, অ্যানুয়াল কনফার্মড ম্যালেরিয়া পজিটিভ, মানে পজিটিভ ইনসিডেন্স, অ্যানুয়াল প্যারাসাইট ইনসিডেন্স, বা যেটাকে কিনা প্যারাসাইট ইনসিডেন্সটা আমরা কীভাবে বুঝবো? প্যারাসাইট যদি কনফার্ম হয় তবেই আমরা বুঝছি যে সেখানে প্যারাসাইট রয়েছে। তাহলে কনফার্ম যেটাকে অ্যানুয়াল প্যারাসাইট ইনসিডেন্স, সেটা সূত্রটা কী হবে? টোটাল ওই এলাকার মধ্যে টোটাল কত জনসংখ্যা, কত পপুলেশন কত, আর ম্যালেরিয়া কেস কতগুলো পাওয়া গেছে, টোটাল ম্যালেরিয়া কেস কত ডিভাইডেড বাই টোটাল পপুলেশন ইন্টু 1000। এটা যদি আমরা করি তাহলেই কিন্তু সেখানকার আমরা এপিআই বের করে নিতে পারবো। এবার ম্যালেরিয়া কোন অঙ্গে প্যারাসাইট প্রথমে বৃদ্ধি পায়? ম্যালেরিয়া পজিটিভের ক্ষেত্রে, পজিটিভ ম্যালেরিয়া যখন হবে সেক্ষেত্রে কোন অঙ্গে প্রথম ম্যালেরিয়া প্যারাসাইটটা বৃদ্ধি পায়? সেটা কোথায়? লিভারে। ম্যালেরিয়া রোগীর সবচেয়ে গুরুত্বপূর্ণ ইতিহাস কি? ম্যালেরিয়ার পেশেন্টের ক্ষেত্রে সবচেয়ে ভাইটাল কোন হিস্ট্রিটা আপনাকে নিতে হবে, যেই হিস্ট্রি নিলে আপনি আরও সবার আগে বলতে পারেন হ্যাঁ এটা ম্যালেরিয়া হতে পারে। ঠিক আছে? অনেক সময় সিমটম সব নাও থাকতে পারে, সাইন সিমটম, তাই কোন হিস্ট্রিটা বেশি ইম্পর্টেন্ট? সেটা হচ্ছে ট্রাভেল হিস্ট্রি অ্যান্ড ফিভার হিস্ট্রি।
ট্রাভেল হিস্ট্রি, সে কোথাও থেকে অন্য কোথাও থেকে এসছে কি না, হতে পারে ম্যালেরিয়া কোনো এন্ডেমিক এরিয়া থেকে এসছে, আর ফিভার রয়েছে। এই দুটো হিস্ট্রি কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। যেমন মাস কালেকশনের ক্ষেত্রে কী হলো বললো আসিমটোমেটিক এরিয়াতে, আসিমটোমেটিক বাট কোনো কারণে টেস্ট করে তার ম্যালেরিয়া পাওয়া গেছে, সেই ক্ষেত্রে কিন্তু এই ট্রাভেল হিস্ট্রিটা ভীষণ ইম্পর্টেন্ট। সেক্ষেত্রে দেখা যায় কিন্তু যে সেখানে কোনো মানুষ ট্রাভেল অন্য জায়গার থেকে কিন্তু এসেছে, এমন জায়গা থেকে এসেছে যেখানে ম্যালেরিয়া এন্ডেমিক জোন ছিল। তাই ট্রাভেল হিস্ট্রি এবং ফিভার হিস্ট্রি কিন্তু সবচেয়ে বেশি ভাইটাল এই ক্ষেত্রে। এই ছিল আজকের কোয়েশ্চেন। যদি আপনাদের মনে হয় যে কোয়েশ্চেনগুলো সত্যিই খুব ভালো লেগেছে, অবশ্যই করে এক্সপেক্ট করবো একটা লাইক করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তাহলে আমরা প্রথমে ফিভার সার্ভিলেন্স দিয়ে স্টার্ট করেছিলাম। স্বাস্থ্যকর্মী যখন বাড়ি বাড়িতে গিয়ে ফিভার রোগী খুঁজে খুঁজে বের করেন এবং নজরদারি করেন, তাকে ফিভার সার্ভিলেন্স বলছে। ফিভার সার্ভিলেন্সের উদ্দেশ্যই হচ্ছে রোগীকে শনাক্ত করা আর ম্যালেরিয়া প্রতিরোধ করা। এবং আমরা স্বাস্থ্যকর্মীরা, আশাকর্মী, ভ্যাকসিন ক্যারিয়ার যিনি থাকে, ভ্যাকসিন ক্যারি করেন তিনি, লিঙ্ক পার্সন, এদের কাছ থেকে, লোকাল কোনো লিডারের কাছ থেকে খবর নিতে পারেন। ব্লাড স্লাইড কালেকশন কত রকমের হয়, ব্লাড কালেকশন কত রকমের হয়, 3 রকমের হয়, টোটাল 4 রকমের হতে পারে, অ্যাক্টিভ, প্যাসিভ, কন্ট্যাক্ট সার্ভে আর মাস কালেকশন সেটাও হয়। অ্যাক্টিভ কখন? যখন কিনা স্বাস্থ্যকর্মী বাড়িতে গিয়ে ফিভার সার্ভে করতে গিয়ে, ফিভার খুঁজতে খুঁজতে গিয়ে কাউকে ফিভার পেয়েছেন, পেয়ে গিয়ে স্লাইড কালেকশন করে নিয়েছেন, তাকে বলে অ্যাক্টিভ সার্ভে। আর মানুষটি যখন আমাদের সুস্বাস্থ্য কেন্দ্রে বা হসপিটালে আসেন, এসে জ্বর আছে বলে আমরা স্লাইড নিচ্ছি বা ব্লাড আরডিকে করছি, তখন তাকে বলা হয় প্যাসিভ কালেকশন। আর একজন স্বাস্থ্যকর্মীর প্রতি মাসে কটা করে ব্লাড স্লাইড নেওয়া উচিত? 35 থেকে 40, তাহলে সপ্তাহে 10টি হচ্ছে, এটা গেল। আর টোটাল যা ব্লাড স্লাইড কালেকশন হলো তার 40% কিন্তু প্যাসিভ কালেকশন হতে হবে। আর আশা করি বাড়িতে গিয়ে যেটা করছে এটা অ্যাক্টিভ, আমরা আগেই বলেছি। আর হচ্ছে 50টি বাড়ি, কন্ট্যাক্ট সার্ভের ক্ষেত্রে 50টি বাড়ি করতে হবে। মাস কালেকশন বলা হয়ে গেল। আরও লার্ভা দমন কী করে করতে হয়, এগুলো সমস্ত কিছু নিয়ে কিন্তু আমরা কমপ্লিট ডিসকাশন করলাম। LLIN ব্যবহার করলে সেক্ষেত্রে কী কী আপনাকে নিয়মাবলী মেনে চলতে হবে, আর স্লাইড পজিটিভ রেট কাকে বলছে, আর API বলতে কি বোঝায়, এগুলো সমস্ত কিছু নিয়ে ডিসকাশন করলাম। এগুলো কিন্তু ভীষণ ভাইটাল কোয়েশ্চেন। যদি আপনাদের মনে হয় ভিডিওটি ভালো লেগেছে, একটা লাইক করবেন, আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।